নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রাত তখন 2টো। কলকাতার একটি হাসপাতালের সেমিনার রুমে পড়ে আছে একটি তরুণীর ক্ষতবিক্ষত দেহ। কর্তব্যরত অবস্থায় যে হাসপাতালে সে মানুষের জীবন বাঁচাতো সেখানেই তাকে খুন করা হয়েছে। কিন্তু সেই রাতে হাসপাতালে শুধু তদন্তকারী অফিসাররা ছিলেন না, ছিলেন পুলিশ কমিশনার, ছিলেন উচ্চপদস্থ আইপিএস অফিসাররা, ছিলেন রাজনৈতিক নেতারাও। এমনকি অভিযোগ পর্যন্ত উঠেছে ছিলেন এমন একজন মানুষও যার জামায় নাকি রক্তের দাগ ছিল এবং যিনি সেই রাতে সেই হাসপাতালের বাথরুমে নাকি স্নান করেছিলেন। আর সেই বাথরুমটি পরের দিন ভেঙে ফেলা হয়েছিল। মৃতার বাবা মা তার মেয়ের মুখ দেখতে পাননি, অথচ সেই সেমিনার রুমে ঢুকেছিলেন হাজারো পায়ের ছাপ রেখে যাওয়া মানুষ। সিবিআই এর 3D ক্যামেরায় পাওয়া গেছে 2000 ফুটপ্রিন্ট। ময়নাতদন্ত হয়েছিল চালান ছাড়াই, মৃতার বাবা মায়ের সই ছাড়াই হয়ে গিয়েছিল ডেথ সার্টিফিকেট। আর রাত 11টায় দেহ পৌঁছানোর পরেই শ্মশানে পুলিশ আগে থেকে চালা রেডি করে রেখেছিল। এটা কোনো সাধারণ তদন্তে গাফিলতি নয়, এটা একটা সুপরিকল্পিত তৎকালীন রাষ্ট্রীয় মদতে সংগঠিত প্রমাণ লোপাটের ঘটনা। আজকে আমরা একটার পর একটা ঘটনা সাজিয়ে দেখব সেই রাতের টাইমলাইন, কে কোথায় ছিলেন, কে কি নির্দেশ দিয়েছিলেন এবং কোন নামটি বারবার উঠে আসছে যা এতদিন চাপা হয়েছিল। 9ই আগস্ট 2024, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা। অভয়া নামেই আমরা তাকে চিনি। একজন তরুণী চিকিৎসক রাতের শিফটে ডিউটি করছিলেন চেস্ট মেডিসিন বিভাগে। সেই রাতে হাসপাতালের ভেতরে একটি পার্টি হয়েছিল। এরপর কোনো এক সময় সেমিনার রুমে তার ক্ষতবিক্ষত ধর্ষিত দেহ পাওয়া যায়। কিন্তু এখানেই প্রশ্ন শুরু। বন্ধুরা, অভয়ার বাবা শেখর রঞ্জন দেবনাথ বলেছেন মৃত্যুর সময় নিয়ে এখনো অবধি প্রশ্ন রয়েছে। সিবিআই যে সময়টা নির্ধারণ করেছে সেটা সঠিক নয় বলে তারা মনে করেন। নতুন সিটের কাছেও এই প্রশ্ন কিন্তু তারা তুলে ধরেছেন। তাহলে মৃত্যুর সঠিক সময় কেন এখনো নিশ্চিত নয়? কারণ প্রথম রাত থেকেই ঘটনাস্থলে যা যা হয়েছিল তা তদন্তকে নষ্ট করে দেওয়ার জন্যই যেন পরিকল্পিত ছিল। সেমিনার রুমে ঠিক সেদিন কি হয়েছিল? সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ আছে 3D ক্যামেরায় সেমিনার রুম স্ক্যান করতে গিয়ে পাওয়া গেছে 2000 ফুটপ্রিন্ট, মানে প্রায় 1000 মানুষ সেই ঘরে ঢুকেছিলেন। কিন্তু অভয়ার মা বাবা তারা কিন্তু ঢুকতে পারেননি। শেখর রঞ্জন দেবনাথ নিজে বলেছেন আমরা যেখানে ঢুকতে পারছিলাম না সেখানে ডিএমইও উপস্থিত হয়ে গেছিলেন, সিপি বিনীত গোয়েল, এসিপি মুরলীধর শর্মা এরাও উপস্থিত ছিলেন। একটু ভাবুন বন্ধুরা, ক্রাইম সিনের তদন্তকারী অফিসার ছাড়া যে কেউ কিন্তু ঢোকা নিয়ম বিরুদ্ধ, কিন্তু সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে স্বাস্থ্য দপ্তরের কর্তারা সবাই ঢুকলেন। আর যে মা বাবা মেয়েকে শেষবার দেখতে চাইছিলেন তারা বাইরে দাঁড়িয়ে রইলেন। এটা কি গাফিলতি নাকি এটা পরিকল্পনা? এরপরে আসি বন্ধুরা বাথরুম ভাঙার রহস্যে। ঘটনাস্থলের পাশের একটি বাথরুম পরের দিন ভেঙে ফেলা হয়, কিন্তু কেন? অভয়ার মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন যারা সাথে ছিল তারা ওই ধোয়া মোছা করেছে ওই বাথরুমে, সেই জন্য বাথরুমটাও রাতারাতি ভেঙে আবার ঠিক করে দেওয়া হয়েছে। আর অভয়ার বাবার দাবি আরো সরাসরি। তিনি বলেছেন সেই ভাঙা বাথরুমে স্নান করছিলেন আবেশ ব্যানার্জি, যার জামাই ছিল রক্তের দাগ। আবেশ ব্যানার্জি এই নামটা মনে রাখুন, একটু পরেই আসছি বন্ধুরা। এরপরে আসি বন্ধুরা ময়না তদন্তের ভয়াবহ কারচুপি নিয়ে। অভয়ার মায়ের অভিযোগ মেয়ের গলায় আঙুলের ছাপ ছিল, মুখে একাধিক কামড়ের দাগ ছিল, গায়ে একাধিক ক্ষতচিহ্ন ছিল। এগুলো পোস্টমর্টম রিপোর্টে আসেইনি। পোস্টমর্টম করেছিলেন ডাক্তার অপূর্ব বিশ্বাস। পরিবারের দাবি তাকে গ্রেপ্তার করলেই সব অপরাধীর নাম নাকি বেরিয়ে আসবে। আরো ভয়ঙ্কর তথ্য বন্ধুরা, এই ময়নাতদন্ত হয়েছিল চালান ছাড়া, রাতের বেলা, পরিবারের কাউকে না জানিয়ে। অভয়ার বাবা বলেছেন আমি তো চিৎকার করে বলছিলাম আমি পোস্টমর্টমই করব না, কিন্তু তারা কেউ কথাই শোনেনি। অভয়ার বাবা অর্থাৎ শেখর রঞ্জন দেবনাথ আরো অভিযোগ করেছেন সেই রাতে প্রমাণ লোপাটের কাজ করতে তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত 2টো পর্যন্ত সিপি বিনীত গোয়েলের সাথে মিনিট টু মিনিট যোগাযোগ রেখেছিলেন এবং এই তথ্যটি তিনি নিজে একটি সভায় দাঁড়িয়েও প্রকাশ্যে স্বীকার করেছেন। ভাবুন একবার, একজন মুখ্যমন্ত্রী যিনি একই সাথে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনারের কাছে ফোনে ছিলেন। কিন্তু কেন ছিলেন? যদি এটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া হতো তাহলে তিনি নিজে কেন এই তথ্য প্রকাশ করলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই অভয়ার পরিবার বারবার দাবি করেছেন তৎকালীন মুখ্যমন্ত্রীকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করুক। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এখনো পর্যন্ত হাজিরা দেননি। সিবিআই তাকে তলব করছে। দুজন সাসপেন্ড আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তা হাজিরা দিয়েছেন, কিন্তু বিনীত গোয়েল এখনো পর্যন্ত হাজিরা দেননি। কিন্তু কেন দেননি? কারণ সিবিআই জানতে চাইছে সেমিনার হল থেকে শুরু করে পাশের বাথরুম ভাঙার নির্দেশ কারা দিয়েছিল, কেস ডায়েরিতে সঠিক তথ্য কেন নেই, তিনি অন্য পুলিশ আধিকারিকদের ঠিক কি নির্দেশ দিয়েছিলেন। এই প্রশ্নগুলোর উত্তর বিনীত গোয়েলের কাছে আছে। সম্ভবত সেই কারণেই তিনি হাজিরা দিচ্ছেন না।
সেই সময় ডিসি ইন্দিরা মুখার্জি একটি প্রেস কনফারেন্স করেছিলেন। অভিযোগ সেখানে তিনি তদন্তকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, ভুল তথ্য দিয়েছিলেন, বিভ্রান্তি তৈরি করেছিলেন। আরেকটি অদ্ভুত ঘটনা, অভয়ার মায়ের অভিযোগ ইন্দিরা মুখার্জি উত্তরবঙ্গ থেকে আসা কিছু লোকের নাম ধরে চিনিয়ে দিচ্ছিলেন। বলা হচ্ছিল 15ই আগস্টের প্যারেডের জন্য তারা সেখানে ছিলেন। কিন্তু অভয়ার মায়ের প্রশ্ন, আরজি কর হাসপাতাল থেকে কোনোদিন প্যারেড হয় না, তাহলে এই লোকগুলো কেন ছিলেন সেখানে? এরপরে আমরা আসবো শ্মশানে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য ঘটনা, যা এতদিন পর্যন্ত চাপা ছিল। ময়না তদন্তের পর রাত 11টা নাগাদ অভয়ার দেহ পৌঁছায় পানিহাটি শ্মশানে, কিন্তু সেখানে তখন আগে থেকেই দুটো দেহ ছিল। নিয়ম অনুযায়ী সিরিয়াল মানতে হয়, কিন্তু সেই নিয়ম মানা হয়নি। অভয়ার দেহকে দুটো দেহের আগেই জাম্পিং করিয়ে তাড়াতাড়ি দাহ করা হয়। শ্মশান কর্মী নিজেই স্বীকার করেছেন দুটো বডির আগেই জাম্পিং হয়েছিল। কিন্তু কেন এই তাড়াহুড়ো? দেহ বহনকারী গাড়ির চালক বলেছেন, পুলিশ আগে থেকেই আমাকে ইনফর্ম করেছিল হাসপাতাল থেকে, মানে শ্মশানের চুল্লি আগে থেকেই রেডি রাখা ছিল, এটা পরিকল্পিত। অভয়ার মায়ের বক্তব্য, তাদের যাওয়ার আগেই শ্মশানে টাকা দেওয়া থেকে শুরু করে সই সবকিছু নাকি হয়ে গিয়েছিল। বাড়ির লোকের কোনো অনুমতির প্রয়োজনই তারা মনে করেনি। ডেথ সার্টিফিকেটে অভয়ার মা বাবার সই অবধি ছিল না। শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্র সিবিআইকে বলেছেন, পরিবার যদি বলতেন এখন দাহ করবেন না, তাহলে করাই হতো না, কিন্তু পরিবারকে সেই সুযোগটাই দেওয়া হয়নি। অভয়ার মায়ের আরো ভয়ঙ্কর দাবি, সেদিনকে যদি তারা প্রতিবাদ করতেন বা কথা বলতেন, তবে সেখানে যত পুলিশ ছিল তারা নাকি তাদেরকে মেরে ফেলতো। একজন মৃত মেয়ের মা এই কথাটা বলছেন, একবার অনুভব করুন শুধু। অভয়ার মা আরো বলেছেন, তৃণমূলের লোকেরাই তার মেয়ের বডিটাকে নিয়ে সবকিছু করেছিল। বডিটা তো দেখাই যাচ্ছিল না, সাদা কাপড় দিয়ে মোড়া ছিল। ওই সাদা কাপড়ের ওপরে ঘিও মাখাচ্ছিল ওরা, এবং মুখাগ্নিটা ওরাই করে দিত। কিন্তু একজন মা হিসাবে তিনি তা মানেননি, নিজের হাতে মুখাগ্নি দিয়েছেন। মেয়ের শেষকৃত্যেও একজন মায়ের কোনো অধিকার ছিল না, রাজনৈতিক দলের লোকেরা সব নিয়ন্ত্রণ করছিল। কিন্তু প্রশ্নটা বন্ধুরা এটা এসে যায় যে শ্মশানে সেদিন কারা কারা ছিলেন? শ্মশানের কর্মী স্বীকার করেছেন সেই রাতে সেখানে ছিলেন সোমনাথ দে এবং নির্মল ঘোষ। অভয়ার মা সরাসরি নাম নিয়েছেন নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি। এরা নাকি দ্রুত নিয়ে অভয়ার দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য হলো, অভয়ার মা দেখেছেন তার মেয়ের দেহ চুল্লিতে ঢোকার পরেই লোকাল এমএলএ সঞ্জীব মুখার্জি পিঠ চাপড়ে বলছেন, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। একটি মেয়ের দেহ দাহ হচ্ছে আর রাজনৈতিক নেতারা পিঠ চাপড়াচ্ছেন। একবার কল্পনা করুন দৃশ্যটা। সোমনাথ দে এখন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান, তিনি এখনো মুক্ত। এরপরে যে বড় প্রশ্নটি আসে সেটা হলো, আবেশ ব্যানার্জি কে এবং এই কেসে কিভাবে তিনি যুক্ত? আবেশ ব্যানার্জি হলেন কার্তিক ব্যানার্জির ছেলে, আর কার্তিক ব্যানার্জি হলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। অর্থাৎ আবেশ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর ছেলে। সিবিআই আগেই কার্তিক ব্যানার্জির বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট দিয়েছিলেন। অভয়ার বাবার অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের যে আর্থিক লেনদেনের দুর্নীতি হতো তা কার্তিক ব্যানার্জির মাধ্যমেই হতো। অভয়ার বাবার প্রত্যক্ষ অভিযোগ, আবেশ ব্যানার্জি ওই খুনের দিন আরজি কর হাসপাতালে উপস্থিত ছিলেন এবং তার মেয়ের খুনের সাথেই সরাসরি যুক্ত। তিনি আরও বলেছেন, সেই রাতে হাসপাতালে যে পার্টি হয়েছিল সেখানেও নাকি আবেশ ব্যানার্জি উপস্থিত ছিলেন। নার্সরা তাকে সেই রাতে হাসপাতালে দেখেছেন এবং আইডেন্টিফাইও করেছেন। এখানেই আসে বন্ধুরা সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ। শেখর রঞ্জন দেবনাথ অর্থাৎ অভয়ার বাবা আরও বলেছেন, আবেশ ব্যানার্জির জামাতে রক্ত ছিল এবং সে স্নানও করেছিল। যে বাথরুমটা ভেঙে দেওয়া হয়েছিল ওই বাথরুমেই সে স্নান করেছিল। এবার সংযোগ মেলান বন্ধুরা। প্রথমত, ঘটনার রাতে ওই বাথরুমে কেউ স্নান করেছিলেন বলে অভিযোগ। দ্বিতীয়ত, পরের দিন সেই বাথরুম ভেঙে ফেলা হয়েছিল। তৃতীয়ত, তথ্য প্রমাণ লোপাটের জন্য এটা করা হয়েছে বলে পরিবারের দাবি রয়েছে। যদি বাথরুম ভাঙার কারণ নিছকই মেরামত হতো, তাহলে তদন্তের মাঝে ক্রাইম সিনের পাশেই কেন ভাঙা হলো? এই অভিযোগটি প্রথম প্রকাশ্যে এনেছিলেন অভয়ার মা রত্না দেবনাথ। তিনি বলেছিলেন, খুন করা হয়েছে ওই পিজিটি রুমে এবং যারা সাথে ছিল তারা ওই ধোয়া মোছা করেছে ওই বাথরুমে। সেই জন্য বাথরুমটাও রাতারাতি ভেঙে আবার ঠিক করে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা এখনো পর্যন্ত কেনই বা আবেশ ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়নি? প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা জটিল। অভয়ার পরিবারের অভিযোগ, ভাইপোকে বাঁচাতেই সেই রাতে এত কিছু করা হয়েছে, দ্রুত দাহ করানো হয়েছে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনারের সাথে ফোনে ছিলেন। একটি পরিবার যদি বাঁচতে চায় তাহলে তারা কত দূর যেতে পারে? বন্ধুরা এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আরজি কর কাণ্ড থেকে পাওয়া যায়।
নতুন সরকার ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হচ্ছে, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তা। সেই সাথে আরজি কর ফাইল পুনরায় খোলা হয়েছে, সিবিআই আবার নতুনভাবে তদন্ত করছে। গত বুধবার সকালে সিবিআই এর 4 সদস্যের দল পানিহাটি কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন, কিছু ছবি তুলেছেন। সেদিনের রাতে ঠিক কি হয়েছিল, কারা ছিলেন, কে নির্দেশ দিয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হচ্ছে। শ্মশান কর্মীর কথায় উঠে এসেছে সোমনাথ দে এবং নির্মল ঘোষের নাম, তারা সেই রাতে শ্মশানে উপস্থিত ছিলেন। বন্ধুরা, অভয়া মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টের নতুন বেঞ্চে স্থানান্তরিত হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশনায় বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এখন শুনানি হবে। অভয়ার পরিবার নতুন আবেদন দাবি করেছেন, ক্রাইম সিন পরিদর্শনের অনুমতি দেওয়া হোক, প্রমাণ লোপাট এবং জোর করে দাহ করানোর অভিযোগে 3 জনের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। যে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে এতদিন সাজা দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সিবিআই এখন তার জন্য মৃত্যুদণ্ড চাইছে। কিন্তু অভয়ার পরিবারের প্রশ্ন, একজন সঞ্জয় রায় কি একাই এই কাজ করতে পারে? তাহলে বাকি অভিযুক্তরা কোথায়? অভয়ার বাবার দাবি, শেষ রাতে 4 জন ডাক্তার তার মেয়ের সাথে খেয়েছিলেন, তারা শেষবার তাকে জীবিত দেখেছেন। এই 4 জনকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হয়নি। অভয়ার মায়ের অভিযোগ, আদালতও বলেছে আফটার ডিনার থেকে শুরু করে দাহ পর্যন্ত সিবিআইকে তদন্ত করতে হবে। কিন্তু যারা সেই রাতে খাবার খেয়েছিল তাদের কেন এখনো পর্যন্ত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ হচ্ছে না? মূল অপরাধী এখনো মুক্ত। অভয়ার মায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ, যারা খুনি এবং তথ্য প্রমাণ লোপাট করেছে তারা এখনো আরজি করের বুকেই ঘুরে বেড়াচ্ছে। রত্না দেবনাথ দুটো নাম বিশেষভাবে উল্লেখ করেছেন, সুমিত রায় তফাদার যিনি অভয়ার ভিপি ছিলেন এবং অরুণাভ দত্ত চৌধুরী যিনি এখন মালদা মেডিকেল কলেজে রয়েছেন। তার কথায় এদের যতক্ষণ ধরা না হবে ততক্ষণ এর সুরাহা হবে না। আরেকটি নাম হলো সন্দীপ ঘোষ। অভয়ার মায়ের মতে সুমিত রায় তফাদার এবং সন্দীপ ঘোষ এই মামলার মেন কালপ্রিট। তথ্য প্রমাণ লোপাটের মাস্টারমাইন্ড তৎকালীন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। 13ই অগাস্ট অর্থাৎ মাত্র 4 দিনের মাথায় ঘটনাস্থলের একটি অংশ ভেঙে ফেলা হয়। অভয়ার মায়ের দাবি, এই নিগমকে ধরলেই বোঝা যাবে কেন এই ভাঙাভাঙি করা হয়েছিল। অভয়ার মায়ের প্রশ্ন, ফরেনসিক বিশেষজ্ঞ দেবাশিস সোম কেন সেখানে ছিলেন এবং সুমিত রায় তফাদার একজন ডাক্তার হয়েও কিভাবে একটি বিবস্ত্র দেহ ঢাকা বা কম্বল চাপা দেওয়ার কথা সমর্থন করলেন? ক্রাইম সিন কর্ডন না করে কেন হাজার হাজার মানুষকে ঢুকতে দেওয়া হলো? অভয়ার বাবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বন্ধুরা, তার মেয়েকে কোনো অস্ত্র দিয়ে মারা হয়নি, গণপিটুনিতে মারা হয়েছে, দেওয়ালে মাথা ঠুকে হত্যা করা হয়েছে। ব্যাপারটা পরবর্তীকালে হয়তো সাজানো হয়েছে, কিন্তু গণপিটুনি যাকে বলে সেইভাবেই অভয়াকে হত্যা করা হয়েছে। এই বক্তব্যটা যদি সত্য হয় তাহলে একজন মানুষের পক্ষে এটা একদমই করা সম্ভব নয়। একাধিক ব্যক্তি তাহলে জড়িত ছিলেন। আরেকটি চাঞ্চল্যকর তথ্য বন্ধুরা, অভয়াকে ঠিক কোথায় হত্যা করা হয়েছিল তা এখনো সিবিআই নির্ধারণ করতে পারেননি। সেমিনার রুমে দেহ পাওয়া গেছে, কিন্তু হত্যাটা কি সেখানেই হয়েছিল নাকি অন্য কোথাও হত্যা করে দেহ সেখানে রাখা হয়েছিল? অভয়ার মা বলেছেন পিজিটি রুমে খুন করা হয়েছে, কিন্তু এই তথ্য এখনো তদন্তে নিশ্চিত হয়নি। সিবিআই যে মৃত্যুর সময় নির্ধারণ করেছে পরিবার মনে করে সেটা একেবারেই ঠিক নয়। এই বিষয়টা তারা সিবিআই নতুন সিটের কাছে কিন্তু একেবারে তুলে ধরেছেন। মৃত্যুর সঠিক সময় নির্ধারণ না হলে কে কখন কোথায় ছিলেন, কার কাছে অ্যালিবাই আছে, এইসব প্রশ্নের উত্তর পাওয়া কঠিন হয়ে যায়। অভয়ার বাবা বলছেন বড় মাথাদের অ্যারেস্ট হওয়া প্রয়োজন, তৎকালীন মুখ্যমন্ত্রীকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। অভয়ার মায়ের দাবি, যারা রাতে তার মেয়ের সঙ্গে খেয়েছিলেন তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হোক, যারা খুনি এবং তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের গ্রেপ্তার করা হোক। পরিবার আরও দাবি করেছে আবেশ ব্যানার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, পোস্টমর্টম রিপোর্টে যা বাদ দেওয়া হয়েছে তা পুনরায় তদন্ত করতে হবে। অভয়ার বাবা সিবিআই সিটকে বলেছেন বিচার দেবেন কি দেবেন না সেটা টোটালি আপনাদের ব্যাপার, কিন্তু 140 কোটি ভারতবাসীকে পৃথিবীর যে প্রান্তে যারা আছে তাদের সবাইকে এই প্রশ্নের জবাব দিতে হবে। এই কথাটুকুর মধ্যে একটা ভাঙা পরিবারের সমস্ত আরতি লুকিয়ে রয়েছে। তারা বিচার চাইছেন, তারা সত্য চাইছেন, তারা চাইছেন যে তাদের মেয়ের মৃত্যুটা যেন বৃথা না যায়। রাজ্য সরকার বদল হওয়ার পরেই আরজি কর ফাইল খোলা হয়েছে, 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, সিবিআই নতুনভাবে আবার তদন্ত শুরু করেছে। পানিহাটি শ্মশানে গেছে সিবিআই দল, আরজি কর হাসপাতালেও গেছে 6 সদস্যের দল। অভয়ার মায়ের কথায় নতুন সরকার এসেছে, নতুন স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন এবং নতুন করে তদন্ত শুরু হয়েছে, তাই আমি এখনো আশাবাদী। কিন্তু যা এখনো হয়নি সেটা হলো সিবিআই পানিহাটি শ্মশানে গেলেও কিছু বাজেয়াপ্ত করা হয়নি, শুধু ছবি তোলা হয়েছে। বিনীত গোয়েল এখনো পর্যন্ত হাজিরা দেননি। যে 4 জন সেই রাতে অভয়ার সাথে খেয়েছিলেন তাদের এখনো গ্রেপ্তারি করা হয়নি।
আবেশ ব্যানার্জিকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। সোমনাথ দে এখনো পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদে আছেন। বন্ধুরা, অভয়ার মায়ের একটি কথা মনে রাখার মতো, তিনি বলেছেন এখনো স্বাস্থ্য ব্যবস্থা থেকে থ্রেট কালচার মুক্ত হয়নি। মানে যারা এই মামলার সাক্ষ্য দিতে পারেন তারা এখনো ভয় আছেন। আরজি করের যে চিকিৎসকরা সেই রাতের সত্য জানতেন তারা কি নির্ভয়ে কথা বলতে পারছেন? আরজি কর কাণ্ড শুধু একটি হত্যার গল্প নয়, এটা একটা সিস্টেমের গল্প। যেখানে ক্ষমতা আছে সেখানে কিভাবে সত্যকে চাপা দেওয়া হয় তার গল্প রয়েছে। একটি মেয়ের দেহ নিয়ে রাজনৈতিক নেতারা পিঠ চাপড়াচ্ছেন, এই দৃশ্য বাংলার ইতিহাসে কালো দাগ হয়ে থাকবে। একটি পরিবার প্রায় 2 বছর ধরে লড়াই করছেন, সত্য জানতে চাইছেন, বিচার চাইছেন, কিন্তু এখনো পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর নেই। অনেক অভিযুক্ত আজ মুক্ত। অভয়ার পরিবার এখনো আশা ছাড়েননি, কারণ তারা জানেন 140 কোটি ভারতবাসী এই প্রশ্নের উত্তর চাইছেন। আবেশ ব্যানার্জি কি গ্রেপ্তার হবেন? বিনীত গোয়েল কি সিবিআই এর সামনে সত্য বলবেন? সেই রাতের 4 জন কি হেফাজতে এসে মুখ খুলবেন? পানিহাটি শ্মশানের রেজিস্টার খাতায় কি লেখা আছে? বাথরুম ভাঙার নির্দেশ কে দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর যতদিন না পাওয়া যাচ্ছে অভয়ার আত্মা শান্তি পাবে না। এই মামলার প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে অবশ্যই পৌঁছে দেব। চোখ রাখুন এই চ্যানেলে, সত্যের পাশে থাকুন, কারণ আজকে অভয়ার সাথে যা হয়েছে কাল যেন আর কারুর সাথে না হয়, এটাই আমাদের লক্ষ্য। অভয়া, তোমার জন্য বিচার হবেই হবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।